সাধারণ বিজ্ঞান পার্ট 12। প্রথম কোশ্চেন, খাবারের দুগ্ধতা কোন ধরনের বিক্রিয়ার উদাহরণ? সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। কি পয়েন্টস, ইম্পর্টেন্ট কি পয়েন্টস। নাম্বার 1, দুগ্ধতা এমনভাবে খাবার নষ্ট হওয়াকে বোঝায় যে খাওয়ার জন্য অবাঞ্ছিত হয়ে ওঠে। এটি খাদ্যে উপস্থিত চর্বি এবং তেলের জারণের কারণে ঘটে। এটি খাবারের স্বাদ এবং গন্ধ এবং পরিবর্তনে ঘটায়। অ্যাডিশনাল ইনফরমেশনস, দুগ্ধতা নিয়ন্ত্রণ করা যায় খাবারের অ্যান্টিঅক্সিডেন্ট যোগ করে, একটি বন্ধ পাত্রে খাদ্য সামগ্রী রেখে, ফ্রিজে খাবার রেখে এবং পাত্রে অক্সিজেনকে অন্য গ্যাস দিয়ে প্রতিস্থাপন করে। 2 নম্বর কোশ্চেন, ধাতুর মাধ্যমে বৈদ্যুতিক পরিবাহিতাকে ইলেকট্রনিক পরিবাহিতা বলা হয় এবং এটি কি? এটি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। ইম্পর্টেন্ট কি পয়েন্টস, ধাতুগুলোর সাথে প্রচুর পরিমাণে মোবাইল ক্যারিয়ার রয়েছে, যা তাপ শক্তির কারণে জালি পরমাণুর গতি তাদের জালির মাধ্যমে মোবাইল ক্যারিয়ারের পরিবহনে হস্তক্ষেপ করে। 2 নম্বর, সেমিকন্ডাক্টরগুলির সাথে কম তাপমাত্রায় অপর্যাপ্ত মোবাইল ক্যারিয়ার রয়েছে এবং প্রতিরোধ ক্ষমতা বেশি। 3 নম্বর পয়েন্ট, কিন্তু যখন কেউ উপাদানটিকে উত্তপ্ত করে, ততই হালকাভাবে আবদ্ধ বাহকরা পালিয়ে যায় এবং পরিচালনার জন্য মুক্ত হয়ে যায়। এটি লক্ষ্য করা উচিত যে একবার একটি সেমিকন্ডাক্টর সমস্ত শীঘ্র থেকে মোবাইল ক্যারিয়ারগুলো সম্পূর্ণরূপে সক্রিয় হয়ে গেলে এটি একটি ধাতুর মতন আচরণ করে এবং আরও তাপমাত্রা বৃদ্ধির ফলে এটি পরিবাহিতা হ্রাস করে। অ্যাডিশনাল ইনফরমেশন, যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ধাতুগুলোর প্রতিরোধ ক্ষমতা সাধারণ বৃদ্ধি পায়, তখন তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সেমিকন্ডাক্টরগুলোর প্রতিরোধ ক্ষমতা সাধারণত হ্রাস পায়। 3 নম্বর কোয়েশ্চেন, পারমাণবিক বিক্রিয়ার ফলে উৎপন্ন তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে নির্গত নিম্নলিখিত কোন উচ্চ কম্পাঙ্কের বিকিরণ কর্কট রোগের ক্যান্সার কোষ ধ্বংসকারী ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়? সেটা হলো গামা রশ্মি। সঠিক উত্তর হলো গামা রশ্মির। ইম্পর্টেন্ট পয়েন্ট নাম্বার 1, গামা রশ্মি উচ্চ শক্তি তরঙ্গ দ্বারা গঠিত, যা আলোর গতিবেগে অধিক দূরত্ব অতিক্রম সক্ষম, সাধারণত অন্যান্য বস্তুকে ভেদ করার ক্ষমতা রাখে। 2 নম্বর, সেই কারণে গামা রশ্মি যেমন কোবাল্ট-60 থেকে অধিকাংশ সময় চিকিৎসা ক্ষেত্রে কর্কট রোগ বা ক্যান্সার নিরাময়ের জন্য এটি চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করার জন্য ব্যবহৃত হয়। ইম্পর্টেন্ট পয়েন্ট, অতিবেগুনি রশ্মি ইউভি, যেটি দৃশ্যমান আলোক রশ্মির তুলনায় কম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট। নাম্বার 1, এই তরঙ্গদৈর্ঘ্য মাত্রা 100 থেকে 400 ন্যানোমিটারের মধ্যে হয়। 2, যদি অতিবেগুনি তরঙ্গ মানব চক্ষুতে দৃশ্যমান নয়, কিন্তু পতঙ্গ যেমন মৌমাছিরা এতে দেখতে পায়। 3 নম্বর পয়েন্ট, একইভাবে যেভাবে মানুষরা শ্রুতিসীমা বাইরে শিসের আওয়াজ কুকুর শুনতে পায়। 4, সূর্য থেকে আগত অদৃশ্য রশ্মিগুলো হলো সৌরশক্তির একটি অংশ, যা ত্বক পুড়িয়ে দিতে পারে এবং ত্বকের কর্কট রোগের ক্যান্সারের কারণ হতে পারে। 5, এটি শিল্প প্রক্রিয়াকরণ এবং বিভিন্ন কারণের চিকিৎসা, দন্ত চিকিৎসা যেমন রোগ জীবাণু হত্যা, প্রতিভা প্রভাব বিস্তার, কালি, রজন, রেসি নিরাময়ে, এই ফটোথেরাপি বা সূর্যের আলোর ত্বকের বর্ণ পরিবর্তনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আলোক তরঙ্গ একটি উৎস থেকে বিকিরিত হয়, যেটি এই প্রতিটি তরঙ্গে দুটি অংশ থাকে, একটি বৈদ্যুতিক অংশ আর একটি চৌম্বকীয় অংশ। সেই জন্য আলোককে বলা হয় বৈদ্যুতিক চৌম্বকীয় বিকিরণ। দৃশ্যমান আলোর তরঙ্গ 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে বা 4.00 × 10⁻⁻7 থেকে 7.0 × 10⁻7 মিটার পর্যন্ত পরিসীমার হয়ে থাকে, যা অবহেলিত এবং অতিবেগুনি রশ্মির মধ্যবর্তী। এক্স রশ্মি অধিক শক্তিসম্পন্ন, এর তরঙ্গদৈর্ঘ্য অতিবেগুনি রশ্মির তুলনায় অনেক কম। এক্স রশ্মি তরঙ্গদৈর্ঘ্য অত্যাধিক কম, 0.01 থেকে 10 ন্যানোমিটারের মধ্যে, এবং এস রশ্মি ব্যবহার করা হয় হাড় ভাঙা, কিন্তু বুকে এক্স রশ্মি প্রয়োগে নিউমোনিয়া ধরা পড়ে। ম্যামোগ্রাফির ক্ষেত্রে ব্যবহৃত এক্স রশ্মি ব্যবহারে স্তনের কর্কট রোগ অনুসন্ধান করতে সাহায্য করে। অ্যাডিশনাল ইনফরমেশনস, 1895 সালে জার্মান বিজ্ঞানী উইলহেল্ম কনরাড রন্টজেনের মাধ্যমে এক্স রশ্মি প্রথম পরিলক্ষিত এবং নথিভুক্ত হয়, এবং বেতার তরঙ্গ, দূরদর্শন তরঙ্গ এবং মাইক্রোওয়েভ সবই হলো নানান ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, এখানে একটা ছবি দিয়েছে যে ইউভিসি মানে লো এনার্জি লঙ্গার ওয়েভলেন্থ 100 mm, 100 ন্যানোমিটার, 200 ন্যানোমিটার, 300 ন্যানোমিটার। এখানে হলে 100 থেকে
এই নম্বর 300 এর মধ্যবর্তী হলে এটা হচ্ছে 100 এর মধ্যে গামা রেজ 10^12, 200 ন্যানোমিটারের মধ্যে এক্স-রেজ 10^10, তোমার হচ্ছে 300 ন্যানোমিটারের মধ্যে আল্ট্রাভায়োলেট, তারপর 400 ন্যানোমিটারের মধ্যে ভিজিবলস, 500 মিটারের মধ্যে ইনফ্রারেড, তারপর 600 ন্যানোমিটারের মধ্যে মাইক্রোওয়েভস, তারপরে ইনফ্রারেড 700 ন্যানোমিটার থেকে 800 ন্যানোমিটারের মধ্যে রেডিও ওয়েভস। নেক্সট কোশ্চেন্স। 4 নম্বর কোশ্চেন, কার আগমনের সময় স্বাভাবিক বৃষ্টিপাত হঠাৎ বৃদ্ধি পায় এবং কয়েকদিন ধরে অবিরাম চলতে থাকে? এটি বর্ষার কী নামে পরিচিত এবং এটি প্রাক মৌসুমী ঝর্ণা থেকে আলাদা করা হয়? সেটা হচ্ছে বিস্ফোরণ। কি ইম্পর্টেন্ট কি পয়েন্ট যে এর আগমনের সময় স্বাভাবিক বৃষ্টিপাত হঠাৎ বৃদ্ধি পায় এবং কয়েকদিন ধরে অবিরাম চলতে থাকে। এটি বর্ষার বিস্ফোরণ নামে পরিচিত এবং প্রাক মৌসুমী ঝর্ণা থেকে আলাদা করা হয় এবং ভারতের কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু কিছু অংশে প্রাক মৌসুমী বৃষ্টি হয়। অ্যাডিশনাল ইনফরমেশন যে প্রাক মৌসুমী ঝর্ণাকে প্রায়ই ম্যাঙ্গো শাওয়ার বলা হয়। এটি এক ধরনের বৃষ্টি যার মধ্যে রয়েছে হালকা বৃষ্টি থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। বঙ্গোপসাগরে সৃষ্ট এই বজ্রঝড়ের কারণে এইসব হয় এবং এর ফলে গাছ থেকে আম ঝরে পড়ে এবং তাই একে ম্যাঙ্গো শাওয়ার বলা হয়। নেক্সট কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন, লিভার ওয়ার্ডগুলি সাধারণত আর্দ্র ছায়াময় আবাসস্থল যেমন স্রোতের তীর, জলাভূমি, স্যাঁতসেঁতে মাটি, গাছের বাকল, বনের গভীরে জন্মায়। লিভার ওয়ার্ডের উদ্ভিদের দেহ থ্যালয়েড যেমন মার্চেন্টিয়া। এই থ্যালাস ডোরসিভেন্ট্রাল এবং সাবস্ট্রেটের সাথে ঘনিষ্ঠভাবে চাপা। এই পাতার সদস্যদের কাণ্ডের মতন কাঠামোতে দুটি সারিতে পাতার মতো ছোট ছোট উপাঙ্গ রয়েছে। সেগুলো উপরের বিবৃতি নিচের মধ্যে কোন ব্রায়োফাইটাকে বোঝায়? সেটা হচ্ছে লিভার ওয়ার্ডসকে বোঝায়। গুরুত্বপূর্ণ দিক যে লিভার ওয়ার্ড যে প্রজাতির উপর দেখা যায় তা নন ভাস্কুলার দোকানগুলির একটি শাখার প্রতিনিধিত্ব করে যার মধ্যে সর্বাধিক স্থল। লিভার ওয়ার্ডস নামটি প্রাচীনকালে এই বিশ্বাস থেকে অনুমান করা হয়েছে যে এই দোকানগুলি নিয়ে লিভারের অবস্থা নিরাময় করা যেতে পারে। লিভার ওয়ার্ডস হলো একটি প্ল্যান্টি এলাকার অংশ এবং মার্চেন্টি ওয়াফাটা বিভাগে যদি দোকানগুলি ছোট এবং প্রায়ই উপেক্ষা করা হয়, লিভার ওয়ার্ডগুলি বিশ্বকোষীয়ভাবে স্থাপন করা যেতে পারে এবং যেখানে দোকানগুলি বাড়তে পারে। অতিরিক্ত তথ্য হচ্ছে সেলাগিনেলা। সেলাগিনেলা একটি টেরিডোফাইট, বাইকে স্পাই কমস বা ক্লাবস মস বলা হয় এবং এটি সেলাজিনালেসিস পরিবারের বৃহত্তম এবং একমাত্র জীবন্ত প্রজাতি। সালভিনিয়াসিয়া পরিবারের অন্তর্গত। সালভিনিয়া হলো একটি বংশ। সাধারণত এটি জলের শ্যাওলা হিসেবে সম্বোধন করা হয় এবং এই প্রজাতির প্রতীকগুলি মশা, ফান এবং অ্যাজেলার মতো অন্যান্য জলের ফানগুলির সাথে সম্পর্কিত থাকে। সালভিনিয়া হলো একটা ভিন্ন ভিন্ন আকারের বিষম সংশ্লেষণকারী স্পোর। স্প্যাগনান হলো একটি শ্যাওলার একটি প্রজাতি যা সাধারণত পিট মস, স্প্যাগনান মস এবং পগ মস নামে এটি পরিচিত। এগুলি পরিবেশগত তাৎপর্যপূর্ণ কারণ তাদের পিট তৈরি করে এবং যা বাস্তুতন্ত্রে কার্বন সিঙ্ক হিসাবে কাজ করে এবং এটি আর্দ্র জলাবদ্ধ এলাকায় বৃদ্ধি পায় এবং অম্ল মাটির প্রয়োজন হয়। 6 নম্বর কোশ্চেন, পরিবেশের প্রতিটি সংবেদনশীলতার কারণে ড্যাশ নামের ঘাসের একটি প্রজাতি বিলুপ্তির পথে, সেটা হচ্ছে হার্বারডিয়া হেপ্টেনোরন। কি পয়েন্টস হচ্ছে পরিবেশের প্রতি সংবেদনশীলতার কারণে হার্বারডিয়া হেপ্টেনোরন নামে এক প্রজাতির ঘাস বিলুপ্তির পথে। ভারতে রেকর্ডকৃত বন্য উদ্ভিদ 10% এবং এর 20% স্তন্যপায়ী প্রাণী হুমকি তালিকায় রয়েছে। হুমকি তালিকায় থাকা অনেক উদ্ভিদ এবং প্রাণীকে যেমন সমালোচনার মূল্য হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়, যেমন চিতাবাঘ, গোলাপি মাথাওয়ালা হাঁস, পাহাড়ি কোয়েল, বন দাগযুক্ত পেঁচা এবং মধুকা ইনসিগনিস। মহুয়া একটি বন্য জাতের মতো উদ্ভিদ এবং হার্বারডিয়া হেপ্টেনোরন হচ্ছে ঘাসের একটি প্রজাতি। অ্যাডিশনাল ইনফরমেশনস, সাধারণ সূর্যমুখী হেলিয়াস্ট্রোস সানসুস হলো হেলিয়ান্থ্রাস গণের একটি বৃহৎ পার্শ্বরিক ফড়ক যার ভোজ্য তৈলাক্ত বীজের ফসল হিসেবে জন্মে। স্যাকারাম অফিসিনারাম হলো একটি স্ক্যারারাম গণের ঘাসের একটি বড় শক্তিশালী বর্ণশীল প্রজাতি। বেলিস পেরেনিস ডেইজি অ্যাস্টেরিস পরিবারের একটি ইউরোপীয় প্রজাতি এবং প্রায়ই ডেইজি নামের একটি প্রত্নতাত্ত্বিক প্রজাতি হিসেবে এটি বিবেচিত হয়। 7 নম্বর কোশ্চেন, কার্বন ডেটিং মানে কি? তাদের মধ্যে বিভিন্ন ধরনের কার্বনের পরিমাপ করে খুব পুরানো বস্তুর বয়স গণনা করার একটি পদ্ধতি। গুরুত্বপূর্ণ দিক, কার্বন ডেটিং একটি কৌশল যা একবার জীবিত পদার্থের আনুমানিক বয়স নির্ধারণ করতে ব্যবহৃত হয়। এটিকে রেডিও কার্বন ডেটিং বলা হয়। রেডিও কার্বন ডেটিং হলো একটি নমুনা অবস্থিত কার্বনের বিভিন্ন আইসোটোগ্রাফিক পরিমাণ যার উপর ভিত্তি করে একটি প্রত্নতত্ত্ব বস্তু যা জৈবিক ভেস্টিজের বয়স অনুমান করার একটি পদ্ধতি।
এই নমুনায় উপস্থিত কার্বন 14 এর পরিমাপ করে এবং আন্তর্জাতিকভাবে ব্যবহৃত একটি রেফারেন্স স্ট্যান্ডার্ডের সাথে তুলনা করে বয়স অনুমান করা যেতে পারে। এটি একটি জীবন্ত প্রাণীর মধ্যে রেডিওকার্বন ধীরে ধীরে ক্ষয় হয় এবং জীবটি মারা গেলে এটি কার্বন 14 শোষণ করা বন্ধ করে দেয়, যাতে টিস্যুতে রেডিওকার্বনের পরিমাণ ক্রমাগত হ্রাস পায়। এরপরে নেক্সট হচ্ছে, যেহেতু কার্বন 14 একটি ধ্রুবক হারে ক্ষয় হয় এবং এটি জীব যে তারিখে মারা যায় তার একটি অনুমান করা যেতে পারে যে তার অবশিষ্ট রেডিওকার্বন পরিমাণ পরিমাপ করে। এটি 1940 এর দশকের শেষের দিকে উইলিয়ার্ড লিভি দ্বারা বিকশিত হয়েছিল। কার্বন ডেটিং হলো একটি প্রত্নতাত্ত্বিক দের কিটের সবচেয়ে কার্যকরী টুলগুলোর মধ্যে একটি। এটি আমাদের অতীতের তদন্ত এবং সংরক্ষণ করার একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রাচীনতম তারিখগুলো যে প্রক্রিয়া তারিখ নির্ভরযোগ্য পরিমাপ করা যায় তা 50,000 বছরেরও। প্রত্নতত্ত্বের ইতিহাস প্রায় এর প্রভাবকে রেডিওকার্বন বিপ্লব হিসেবে উল্লেখ করে। রেডিওকার্বন ডেটিং প্রাক-ঐতিহাসিকের মূল পরিবর্তনগুলিকে তারিখে অনুমতি দিয়েছে, যেমন শেষ বরফ যুগের শেষ এবং বিভিন্ন অঞ্চলে নিওলিথিক এবং ব্রোঞ্জ যুগের শুরু। সুতরাং আমরা বলতে পারি যে কার্বন ডেটিং হলো অনেক পুরনো বস্তুর মধ্যে কার্বনের বিভিন্ন রূপের পরিমাপ করে বা তাদের বয়স গণনা করার একটি পদ্ধতি। নেক্সট কোশ্চেন, 8 নাম্বার কোশ্চেন, এই ভিটামিনে যকৃৎ, দুধ, ডিম, মাছে পাওয়া যায়। এটি লোহিত রক্তকণিকা গঠনে সাহায্য করে এবং ভিটামিনের অভাবে রক্তাল্পতা হয়। উপরে বক্তব্য কোন ভিটামিনের কথা বলা হয়েছে? সেটা হচ্ছে ভিটামিন B12। কি পয়েন্টস ভিটামিন B12। 1. শরীরের কলায় পর্যাপ্ত অক্সিজেন বহন করার জন্য। মানব শরীরে পর্যাপ্ত স্বাস্থ্যকর লোহিত রক্তকণিকার অভাব হলে অ্যানিমিয়া হয়। 2. রক্তাল্পতাকে হিমোগ্লোবিন স্বল্পতা বলা হয় এবং যার ফলে আক্রান্ত ব্যক্তি ক্লান্ত এবং দুর্বল বোধ করে এবং ক্ষতিকর অ্যানিমিয়া হলো এক ধরনের ভিটামিন B12 অ্যানিমিয়া। লোহিত রক্তকণিকা তৈরির জন্য শরীরে ভিটামিন B12 প্রয়োজন। আপনি মাংস, মুরগি, শেলফিশ, ডিম এবং দুধের খাবার থেকে এই ভিটামিন পান। একটি বিশেষ প্রোটিন যাকে বলা হয় অভ্যন্তরীণ ফ্যাক্টর বা আইএফ ভিটামিন B12কে আবদ্ধ করে যাতে একটি অন্ত্র শোষিত হতে পারে। B12 হলো যকৃৎ, দুধ, ডিম এবং মাছে পাওয়া ভিটামিন। এটি লোহিত রক্তকণিকা গঠনে সাহায্য করে এবং এই ভিটামিনের স্বল্পতা রক্তাল্পতা সৃষ্টি করে। অ্যাডিশনাল ইনফরমেশনস, ভিটামিন এ, ভিটামার হচ্ছে কি রেটিনাল এবং 4টি ক্যারোটিনয়েড এবং দ্রাব্যতা হচ্ছে এটি চর্বি। রোগ হচ্ছে এটি রাতকানা, হাইপার কেরাটোসিস এবং কেরাটোম্যালাসিয়া হয় এবং এর উৎস হয় কমলা, পাকা হলুদ ফল, শাক, গাজর, কুমড়া, স্কোয়াশ, পালং শাক এবং লিভার। ভিটামিন B12 এর ভিটামার রাসায়নিক নাম হচ্ছে কি সায়ানোকোবালামিন, হাইড্রোক্সিকোবালামিন, মিথাইলকোবালামিন। এর দ্রাব্যতা কিসের? জল। রোগ হচ্ছে মেগাব্লাস্টিক রক্তস্বল্পতা এবং এর উৎস হচ্ছে কি মাংস, অন্যান্য প্রাণীজ প্রাপ্য। ভিটামিন সি, ভিটামার হচ্ছে কি অ্যাসকর্বিক অ্যাসিড, দ্রাব্যতা জল, রোগ স্কারবি এবং উৎস হলো কি অনেক ফল এবং সবজি, যকৃৎ থেকে এগুলো পাওয়া যায়। ভিটামিন ডি, ভিটামার হচ্ছে কি ক্যালসিফেরল এবং দ্রাব্যতা হচ্ছে কি চর্বি। এর রোগ হয় রিকেটস এবং অস্টিওমালাইসিয়া রোগ হয় এবং এর উৎস হচ্ছে মাছ এবং ডিম, লিভার ও মাশরুম। ভিটামিন ই, ভিটামার নাম হচ্ছে কি টোকোফেরল এবং টোকোট্রিয়েনল এবং এটি দ্রাব্যতা চর্বি। এটার হচ্ছে তোমার রোগ হচ্ছে অভাব খুব বিরল নবজাত শিশুদের মধ্যে হালকা হেমালাইটিক অ্যানিমিয়া সহ এবং এর উৎস হচ্ছে কি অনেক ফল এবং সবজি, বাদাম এবং বীজ। নেক্সট হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে এর হচ্ছে ভিটামিন আছে ফাইলোকুইনাইনস এবং মেনাকুইনোনস। এটা হচ্ছে চর্বি, দ্রাব্যতা এবং এটি রোগ হয় রক্তপাত এবং ডায়াথেসিস এবং এর উৎস শাকসবজি, যেমন পালং শাক, ডিমের কুসুম এবং কলিজা। নেক্সট কোশ্চেনস, হাইড্রোকার্বন সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? সেটি হলো যে কার্বন যৌগগুলি দহনজারিত হতে পারে না। এটি হচ্ছে সঠিক নয়। বাকি যে 3টি যে সম্পৃক্ত হাইড্রোকার্বন মোটামুটি অবিক্রিয়াশীল এবং বেশিরভাগ বিকারকের উপস্থিত জ্বর, এটি ঠিক। বেশিরভাগ কার্বন যৌগগুলি জ্বলতে গিয়ে প্রচুর পরিমাণে তাপ এবং আলো নির্গত করে, এটা ঠিক। অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্যালাডিয়াম বা নিকেলের মতো অন্য ঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন যোগ করে এবং সম্পৃক্ত হাইড্রোকার্বন প্রদান করে, এই 3টি ঠিক। এবং কি পয়েন্টস, নাম্বার 1, এটি জ্বলন বিক্রিয়ায় কার্বন যৌগগুলি অক্সিজেনের উপস্থিতি জারিত হয়, তাই এর বিবৃতি 1টা ভুল। 2, যদি দহন সাধারণত একটি জারণ বিক্রিয়া তবে জারণ বিক্রিয়া দহন বিক্রিয়া নয়। 3 নম্বর পয়েন্ট, অক্সিডাইজিং এজেন্ট জারক ব্যবহার করে জারণ করা হয়। ইম্পর্টেন্ট পয়েন্ট,
নাম্বার 1, সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলি একটি অতিরিক্ত প্রতিক্রিয়া ভোগ করার জন্য দ্বিগুণ বা ট্রায়াডিক বন্ধন নেই। 2, এটি সাধারণত একটি সন্ধিস্থাপন বিক্রিয়া ভোগ করতে পারে যেখানে একটি স্নিপেট অন্য গ্রুপের সাথে প্রতিস্থাপিত হয়। 3, গর্ভধারিত হাইড্রোকার্বনের পরম বিকার উপস্থিতি মোটামুটি জ্বর যাই হোক সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিন দ্রুত হাইড্রোকার্বন যুক্ত হয়। অনেক কার্বন যৌগ জ্বলতে খুব বেশি পরিমাণে তাপ আলো ছেড়ে দেয়। যে রাসায়নিক প্রক্রিয়ায় কোনো পদার্থ অক্সিজেনের উপস্থিতিতে তাপ এবং আলো দিতে দ্রুত পুড়ে যায় তাকে দহন বলে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিকেল এবং প্যালাডিয়ামের মতো অন্য ঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন যোগ করে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলি সম্পৃক্ত রূপান্তরিত হয় এবং এই প্রক্রিয়াটিতে একটি সংযোজন প্রতিক্রিয়া হিসাবে পরিচিত। নেক্সট কোশ্চেন্স। 10 নম্বর কোশ্চেন, প্রদত্ত সমীকরণে কেবি সংজ্ঞায়িত মান কি? কেবি ইজ ইকুয়াল টু পিভি বাই টিএন। এটা হচ্ছে মান হচ্ছে 1.38 ইন্টু 10⁻³ জুল কে মাইনাস 1। গুরুত্বপূর্ণ দিক, বোল্টজম্যানের ধ্রুবক হিসাবে পরিচিত এই ভৌত ধ্রুবকটি আমাদের গণনা করতে দেয় যে পদার্থের উপাদান কণাগুলি এলোমেলো তাপীয় গতিবিধির কত শক্তি জড়িত। অস্ট্রিয়ান পদার্থবিদ লুডভিগ বোল্টজম্যানের মতো গ্যাসের অণুর তাপমাত্রা বেশি হলে এর অণুর গড় গতিশক্তি বেশি হয়। তাপমাত্রা R ইন্টু গতিশক্তি KE। সমীকরণ হবে পিভি ইজ ইকুয়াল টু এন ইন্টু কেভি ইন্টু টি। এখানে পি হলো পাস্কালের চাপ, ভি হলো মিটার এবং ঘনক্ষেত্রের আয়তন, এন হলো গ্যাসের অনুসংখ্যা, টি হলো তাপমাত্রা এবং কেভি হলো বোল্টজম্যানের ধ্রুবক। কেভি হলো জুল প্রতি কেলভিনের এসআই একক। সিজিএসে বোল্টজম্যানের ধ্রুবক কেভির মান 1.3806542 ইন্টু 10⁻⁶ আর্থ পার কেলভিন দ্বারা দেওয়া হয়েছে এবং বোল্টজম্যানের ধ্রুবকের মাত্রিক সূত্র হচ্ছে mL²T-2 θ-1। ইলেকট্রন ভোল্টে বোল্টজম্যানের ধ্রুবক ইভি 0.00086173324 ইভি বা কেলভিনের সমান। নেক্সট কোশ্চেন্স। 11 নম্বর কোশ্চেন, চাঁদ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? 1, পৃথিবী থেকে দৃশ্যমান চাঁদের আলোকিত অংশের আলোকার অমাবস্যার দিনের প্রতিদিন বৃদ্ধি পায়। 2, পূর্ণিমার দিনের পর পৃথিবী থেকে দৃশ্যমান চাঁদের সূর্যালোকের অংশ প্রতিদিন আকারে হ্রাস পায়। 1 আর 2 উভয় সঠিক। কি পয়েন্টস, চাঁদের আলো নেই, সুতরাং আমরা চাঁদের শুধুমাত্র সেই অংশটি দেখতে পাচ্ছি যে সূর্য দ্বারা আলোকিত। 2 নম্বর পয়েন্ট, চাঁদ যখন পূর্ব দিকে থাকে তখন এটি প্রায় পৃথিবী এবং সূর্যের মধ্যে থাকে, তাই আলোকিত অংশটি সূর্যের দিকে মুখ করে এবং অন্ধকারের অংশটি পৃথিবীর দিকে মুখ করে, তাই আমরা আকাশের কোনো চাঁদ দেখতে পাই না। এই অমাবস্যার দিনে এরপরে ধীরে ধীরে চাঁদ উত্তর দিকে পশ্চিম দিক দিয়ে যেতে শুরু করে এবং এই পথে চলার সময় চাঁদের আলোকিত অংশটি ধীরে ধীরে পৃথিবীর মুখোমুখি হয় এবং আমরা অমাবস্যা থেকে অর্ধচন্দ্র পর্যন্ত চাঁদের পর্যায়গুলি দেখতে পাই। এছাড়া অর্ধচন্দ্র অবশেষে পূর্ণিমা রূপান্তরিত হয় যখন এটি পশ্চিমে পৌঁছায় এবং চাঁদের পুরো আলোকিত অংশটি পৃথিবীর মুখোমুখি হয় এবং এটি পূর্ণিমার দিন হয়। এছাড়া চাঁদ ক্রমশ পূর্ব দিকে আবার দক্ষিণের মধ্য দিয়ে যেতে শুরু করে এবং অমাবস্যার দিন পর্যন্ত চাঁদের দৃশ্যমান অংশ একইভাবে হ্রাস পায় এবং এই চক্রটি নিজেকে পুনরুত্থিত করতে থাকে। তাই আমরা চাঁদের পর্যায়গুলো দেখতে পাই এবং অমাবস্যার দিন থেকে পূর্ণিমার দিন পর্যন্ত চাঁদের 15 দিন এবং পূর্ণিমার দিন থেকে অমাবস্যা দিন পর্যন্ত 15 দিন লাগে। অতঃপর বিবৃতি 2 সবগুলো সঠিক।